Suspense Point. নমস্কার, সাসপেন্স পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমাদের নিবেদন সৌমেন পালের কলমে দ্য রেড স্টার। গল্পের সূত্রধর আমি অন্বেষা, গল্প পাঠের শুভধর, অন্যান্য চরিত্রে সৌমেন, অন্বেষা, সৌম্যজিৎ ও প্রীতম। শব্দগ্রহণ, আবহ সৃষ্টি ও প্রচ্ছদ সৌমেন। আসুন শুনে নেওয়া যাক আজকের কাহিনী দ্য রেড স্টার। খাবারের অর্ডারটা দিয়ে আমি একেবারে পেছনের এক কোনায় রাখা টেবিলটায় গিয়ে বসলাম। যদিও সামনের টেবিলগুলো ফাঁকাই ছিল, মনটা বেশ খুশি খুশি লাগছে। প্রায় দিন পাঁচেক পরে আলু পোস্ত ডাল পেটে পড়বে। টিনের ছাউনি ভেদ করে বেশ গরম নেমে আসছে। টিনের ছাউনির ফুটো দিয়ে কিঞ্চিত সূর্য দেবতার আশীর্বাদও গায়ে লাগছে। তবুও এতদিন পরে আমার মতো ভেতো বাঙালি একটু ভাত পোস্ত খেতে পাবে, আর এইটুকু মানিয়ে নিতে পারবে না? আমি নিশিকান্ত তালুকদার, অকৃতদার মানুষ। কলকাতার একটা ভাড়া বাড়িতে থাকি। পেশা বলতে বাড়ি বাড়ি ঘুরে কয়েকটা টিউশনি পড়াই, আর নেশা হলো এদিকে ওদিকে ঘুরে বেড়ানো। লোকে বলে আমার পায়ের নিচে সর্ষে একটু বেশি পরিমাণেই নাকি আছে, আর এই কারণেই প্রায়ই আমার টিউশন পড়ানো ব্যাহত হয়। তাই অনেক অভিভাবকই আমায় বিদায় জানান। এবার এই বেনারস যাত্রা হঠাৎই। আসলে কয়েকদিন ধরেই আমি ভারতের হিন্দু মন্দিরগুলি আর স্থাপত্য নিয়ে বেশ কিছু লেখালেখি দেখছিলাম। তাতে এই ব্যাপারটা নিয়ে একটু জ্ঞান অর্জন করার তাগিদটা অনুভব করলাম, আর তাতেই হঠাৎ ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়া। ইদানিং স্মার্টফোনের যুগে এমনিতেই মানুষের হাতের নাগালে সব কিছু রয়েছে। কত ছবি, কত তথ্য, তাও চাক্ষুষ করার মধ্যে আলাদাই একটা মজা আছে। ধাবার কর্মচারী আমায় গরম গরম ভাত, একটু আলু ভাতে, ঘি, আলু পোস্ত, ডাল, আলু উচ্ছে ভাজা সাজিয়ে টেবিলে দিতেই আমি বললাম, ভাইয়া থোড়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লে আও না। আমার হিন্দি শুনে সে বেটা তো হাসতে হাসতে দৌড় দিল, আর তখনই একটা গম্ভীর অথচ শান্ত গলা শুনলাম, বাঙালি খানা মিলেগা? বঙ্গ থেকে সুদূরে বাঙালির সন্ধান মিললে সহোদরের চেয়েও আপন মনে হয় বই কি। ভাত মাখা থামিয়ে মুখ তুলে তাকাতেই দেখি বছর 28-এর এক যুবক, গায়ের রং ফর্সা, প্রায় 6 ফুট লম্বা, মেদহীন শরীর, মুখে হালকা একদিনের না কামানো দাড়ি গোঁফ। ধাবার মালিকের সাথে সামান্য কথা বলেই আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। চোখে দেখলাম কালো ফ্রেমের চশমা। গটগট করে এগিয়ে এসে আমার টেবিলেই বসলেন। বললেন, কলকাতা থেকে? আমি তার অকস্মাৎ প্রশ্নে হকচকিয়ে বললাম, আগে হ্যাঁ, কিন্তু আপনি বুঝলেন কি করে? না, অতটা বুঝিনি। তবে এখানে ঢোকার সাথে সাথেই চোখে পড়েছিল আপনার খাবারের প্লেটটা। আলু পোস্ত ডাল ভাত দেখে বুঝেছিলাম বাঙালি। তার উপর কাঁধে ঝোলা ব্যাগ, পাজামা পাঞ্জাবি পরা, বাঙালি না হয়ে আর যায় কোথায়, তাই জিজ্ঞাসা করলাম আর কি। বাহ, দারুণ পর্যবেক্ষণ তো আপনার। আরে ওটাই তো সম্বল আমার, ওই ভাঙিয়েই তো পেট চলে। তা মশাই, আপনি কি লেখক টেখক নাকি? না না না, আমি একজন সাধারণ মানুষ, ভবঘুরেও বলতে পারেন। টুকটাক টিউশনি পড়িয়ে রোজগার করি, আর ইচ্ছে হলেই বেরিয়ে পড়ি। ঠিক এই সময় ধাবার কর্মচারীটি আমার পেঁয়াজ লঙ্কা আর আমার বিপরীতের ব্যক্তিটির জন্য খাবার নিয়ে এলো। সে চলে যাওয়ার উপক্রম করতেই তিনি বললেন, এক আন্ডা লেকে আও। আমিও মনে মনে ভাবলাম, এই মেনুর সাথে একটা ডিম যোগ হলে মন্দ হয় না। সাথে সাথেই বললাম, আমার জন্য ভি এক আন্ডা। কর্মচারীটি আবার আমার হিন্দি শুনে হাসি চেপে চলে গেলেন। আমার বিপরীতের বাঙালি বাবুটির মুখেও হাসি দেখলাম। আমি বললাম, আরে মশাই, আমি পড়েছি এক জ্বালায়। এখানে এসে না খেতে পাই পছন্দ মতো, না দুটো মনের কথা কইতে পাই। যা হিন্দি বলছি তা কেউ বুঝতেই তো পারছে না। তাও আমি কিন্তু মন দিয়ে চেষ্টা করে চলেছি। সে তো শুনলাম। আপনার ওই হিন্দি কোনো মানুষ একান্ত লাভের সন্ধান না থাকলে
পুছতে চাইবে না কষ্ট করে। তা যাই হোক, মন দিয়ে করতে থাকুন, শিখে যাবেন। তা আপনার নাম কি? আগে অধমের নাম নিশিকান্ত তালুকদার। তা আপনার নামটা? তীর্থঙ্কর, তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। তা আপনার কি করা হয়? শখের গোয়েন্দা, পেশাদার। বলেন কি, গোয়েন্দা? তা এখানে কোনো কেস নিয়ে এলেন নাকি নিছকি ঘুরতে? যদি অসুবিধা না থাকে তো বলতে পারেন। অসুবিধা? না না, অসুবিধা আর কি। না, আসলে গোয়েন্দাদের তো অনেক গোপনীয়তা থাকে, তাই বললাম আর কি। না না নিশিকান্তবাবু, আপনি তো আর অপরাধীদের দিকের লোক না, তাই আপনাকে বলতে অসুবিধা কোথায়? তাছাড়া আমি লুকিয়ে না, বলে কয়ে অপরাধী ধরতেই পছন্দ করি। তবে সেসব আলোচনার আগে আমার একটা আপাতত কাছাকাছি সস্তায় মাথা গোজার ঠাঁই দরকার। তবে চলুন না, আমি যেখানে আছি সেখানেই চলুন, এক ঘরেই থাকবোক্ষণ। ম্যানেজারটি বেশ ভালো, ওকে বলে কয়ে ম্যানেজ হয়ে যাবে। প্রস্তাবটা খারাপ না, তবে তাই চলুন। আমার সস্তার থাকার হলিডে হোমটিতে এসে ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে তীর্থঙ্কর বাবুর আমার ঘরেই থাকার ব্যবস্থা করা গেল। আমি এই নব্য পরিচিত গোয়েন্দাটিকে হাতছাড়া করতে মোটেই রাজি ছিলাম না, কারণ গোয়েন্দা যখন আছে রহস্য থাকবেই, আর আশা করা যায় তা উন্মোচনও হবেই। এই এক নতুন অভিজ্ঞতা, আমার ভবঘুরে জীবনে এক নতুন পালক বলা চলে। দুপুরে স্নান করে একটা টেবিলে তীর্থঙ্কর বাবু নিজের ল্যাপটপ, দুটো স্মার্টফোন বার করে বসলেন নিজের কাজে। আধুনিক যুগের গোয়েন্দা বলে কথা। আমার মনে গোয়েন্দা শব্দটির যে ছবি ছিল তা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমি একটা চেয়ার টেনে পাশে বসলাম। মশাই, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন না এবার, জানার জন্য না মনটা বড় আনচান করছে। ব্যাপারটা খুবই জটিল নিশিকান্তবাবু। আমার কলকাতার এক বন্ধুর কথা এখানে আসা। তার দূরসম্পর্কের দুই মামা, হরিপদ বাগচি আর গুরুপদ বাগচি, কলকাতা থেকে এখানে এসে জমিয়ে সিল্কের ব্যবসা শুরু করেছিলেন বেশ কয়েক দশক আগে থেকেই। দুই ভাই ব্যবসা শুরু করলেও কয়েক বছর পরে দুই ভাইয়ের বনিবনা হয় না। দাদাকে সমস্ত ব্যবসা ছেড়ে দিয়ে গুরুপদ বাগচি আলাদা একটা ব্যবসা শুরু করলেন। এদিকে দুই পুত্র আর স্ত্রী দিয়ে বেশ কয়েক দশক ধরে দিব্যি ছিলেন হরিপদবাবু। কিন্তু মাস ছয়েক আগে হঠাৎ ছন্দপতন। প্রতিদিনের মতো গঙ্গা স্নান সেরে ফিরছিলেন হরিপদ বাগচি, তখনই মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। চোখে মুখে ভয়ের ছাপ ছিল স্পষ্ট, কিন্তু হঠাৎ কি দেখে ভয় পেলেন তা কিন্তু বেশ রহস্যের। আরও আশ্চর্যের বিষয় কি জানেন, এই ঘটনা ঘটার মাস দুয়েকের মধ্যেই শাড়ির বিশাল গোডাউনে আগুন ধরে যায়। পুলিশ নিয়মমাফিক তদন্ত শুরু করে, তদন্ত শেষও করে। তদন্ত রিপোর্টে পুলিশ জানায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এই অবধি বলে তীর্থঙ্কর বাবু থামলেন। আমার আগ্রহের ঢেউ যেন আছড়ে পড়ছে। কিছুই বোঝা গেল না এইটুকু শুনে। আমি বললাম, মশাই সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না এই ঘটনায় গোয়েন্দার দরকার কি পড়ল? সবই তো স্বাভাবিক ঘটনা। সাধারণ ঘটনা হলে বেনারস ঘুরে বাড়ি যাব, আর অসাধারণ হলে তদন্ত করব। খুবই সোজা নিশিকান্তবাবু। কিন্তু এত সাধারণ ব্যাপার হলে কি আর এই তীর্থঙ্কর চট্টোপাধ্যায় কলকাতা ছেড়ে বারাণসী আসত? আচ্ছা আচ্ছা, তারপর বলুন তাহলে। আসলে আমার না ধৈর্যটা একটু কম। তা বললে হবে কেন নিশিকান্তবাবু? আমি একজন পেশাদার গোয়েন্দা। এই গোয়েন্দাগিরির টাকাতেই আমার সংসার চলে। আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না এখানে নিজের বুদ্ধি প্রয়োগের সুযোগটা পাবো কিনা। ঘাট হয়েছে মশাই, এবার তো বলুন পরের অসাধারণ অংশটা। একটা বিষয় কি জানেন নিশিকান্তবাবু, কিছু জিনিস আমি না বলে বোঝাতে পারি না। আপনার চোখে হয়তো এসব সাধারণ, কিন্তু আমার অনুভূতিতে নয়। আর আমার অনুভূতি প্রায় সব ক্ষেত্রে ঠিকই হয়। তা যাই হোক, বর্তমানে হরিপদ বাগচির দুই ছেলে মিলে ব্যবসা দেখাশোনা করে, যদিও ব্যবসা একেবারেই ভালো চলছে না। বর্তমানে সমস্যা হলো, কেউ বা কারা তাদের মোবাইলে নিয়ম করে প্রতিদিন হুমকি ফোন করছে।
ব্যবসা বন্ধ করে চলে যাওয়ার জন্য চাপও দিচ্ছে। কয়েকদিন আগে একটা রক্তমাখা কাপড় আর ছুরি বাড়ির মধ্যে কেউ ফেলে যায়, সাথে একটা হুমকি চিঠিও ছিল। এতে বাগচি পরিবার স্বাভাবিকভাবেই খুবই আতঙ্কিত। পুলিশে খবর দিল, পুলিশ এসবে গুরুত্ব দেয়নি। আমার বাল্যবন্ধু রূপম ব্যাপারটা জেনে আমার কথা তার আত্মীয়দের বলে। হরিপদবাবুর ছোট ছেলের আগ্রহেই রূপম তাদের সাহায্যের জন্য আমাকে এখানে পাঠিয়েছে, যদিও উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে। আমি সমস্ত ব্যাপারটা শুনে থম মেরে গেলাম। বেনারসের প্রাচীন সংস্কৃতি নিয়ে, মন্দির নিয়ে ভাবনা চিন্তা কি! এসব শুনে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। এমন সময় তীর্থঙ্করবাবু বলে উঠলেন, কি ব্যাপার মশাই, থ মেরে বসে রইলেন যে? সবকিছু কি এখনো সাধারণ মনে হচ্ছে? কথা বলতে বলতেই তীর্থঙ্করবাবুর মোবাইলটা বেজে উঠল। তড়িঘড়ি ফোন রিসিভ করতেই শুনলাম, হ্যাঁ, আমি বারাণসীতেই আছি। কিছুক্ষণ পরেই, এই ধরুন ঘণ্টাখানেক পরেই আসছি আপনাদের বাড়িতে। না না, আগে যাই, বুঝি ব্যাপারটা, তারপর নয় সেসব হবে খন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ফোনটা রেখেই তীর্থঙ্করবাবু আমার দিকে তাকিয়ে বললেন, নিশিকান্তবাবুর কি কোনো কাজ আছে এখন? না, আমার আবার কাজ কি? সন্ধ্যায় আরতিটা আজ দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, এই আর কি। সে আরতি নয় দেখা যাবে, আজ নয় কাল। একটা জটিল ঘন কালো মেঘ কিন্তু এলোমেলোভাবে বাতাসে ভাসছে। আমার সেই অনুভূতিটা বলছে ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে। যদি আমার সঙ্গী হতে চান, হতে পারেন। বলছেন? তবে চলুন, যাওয়াই যাক। আমার আর কাজ কি? এই শান্তশীতল জীবনে যদি একটু রহস্যজনক উত্তেজনার ঢেউ আছড়ে পড়ে, তবে মন্দ কি? আমরা তৈরি হয়ে একটা অটোরিকশা ধরে যখন 5-6 কিলোমিটার দূরে বাগচি বাড়িতে পৌঁছলাম, তখন বিকেল 4:30। গিয়ে যা দেখলাম, বাড়িটা বেশ অগোছালো। হয়তো বাড়ির প্রাক্তন কর্তার শোক এখনও বাড়িতে রয়েছে। হরিপদ বাগচির স্ত্রী গীতা দেবী স্বামীকে অকস্মাৎ হারিয়ে শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে এখনও শয্যাশায়ী। আমরা ড্রয়িং রুমটায় বসে কথা বলছিলাম হরিপদ বাগচির 2 ছেলে তাপস আর সুভাষের সঙ্গে। 2 ছেলে একেবারেই বিপরীত মেরুর। হরিপদ বাবুর বড় ছেলে তাপস সেকেলে গোছের মানুষ, আর ছোট ছেলে সুভাষ বাগচি আদ্যপান্ত আধুনিক। কথা প্রসঙ্গে জানলাম এই সুভাষবাবুই তীর্থঙ্করবাবুকে ডেকেছেন। তীর্থঙ্করবাবু এ কথা সে কথা বলে প্রথমে পরিবার সম্পর্কে তার জানা তথ্যগুলো একবার যাচাই করে নিলেন। তারপর বললেন, হ্যাঁ, এবার আসল কথাটা বলুন। যেদিন আপনার বাবা মারা যান সেদিন কি ঘটনা ঘটেছিল? কিছুই না, খুবই সাধারণ ব্যাপার। বাবা রোজকার মতোই খুব ভোরে উঠে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন। এই ধরুন আমার জ্ঞান হওয়া অবধি দেখছি এটা বাবার অভ্যাস। খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বাবা রোজই যেতেন। সেদিনও গিয়েছিলেন, কিন্তু ফেরার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তাতেই মারা যান। যে রাস্তায় ঘটনাটি ঘটেছে তা বড়ই নির্জন। ফলে আমরা বেশ কিছুক্ষণ পরে খবর পাই, আর খবর পেয়ে পৌঁছে দেখি বাবা মৃত। সবই অভিশাপের ফল। আমি জানি এবার আমার পালা। ভগবান শিবের রোষানলে পড়েছে আমাদের পরিবার। তুই চুপ কর তো, মাথাটা তোর একেবারেই গেছে। আরে না না, চুপ করবে কেন? বলুন তাপসবাবু, কিসের অভিশাপ? বাবা ওভাবে রাস্তায় মারা গেলেন, তারপর গোডাউনে আগুন লাগলো। সবই কাকতালীয়ভাবে সোমবার। এরপরেও বলবেন অভিশাপ নয়? আমার গুরুদেব তো বলেইছেন এই বংশ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। গুরুদেব তো সাবধানও করেছিলেন। সে কথা বাবা গ্রাহ্য করেননি, ভাইও করে না। তা তাপসবাবু, গুরুদেব কি কোনো সমাধান বাতলেছেন, নাকি শুধু বিপদের সংকেতেই দিয়ে গেছে? সমাধান তো আছেই। আমাদের এই বাড়ি ত্যাগ করতে হবে। এখানে ভগবান শিবের মন্দির বানানোর জন্য ত্যাগ করতে হবে। বলুন তো, অর্থ আগে না জীবন আগে? ভাই এত বিষয় যে বুঝতেই পারে না কি ঘটতে চলেছে। কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে চাই না।
তাছাড়া আর বাকি কি আছে? ব্যবসায় মন্দা, বাজারে ধার, রোজ পাওনাদারের উপদ্রব। আমি এসব সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাইছি। আচ্ছা আচ্ছা, তা গুরুদেব কি বলেছেন কোন পাপে মহাদেবের রোষানলে পড়তে হলো আপনাদের পরিবারকে? আরে ছাড়ুন তো, যত সব ভাঁওতাবাজি। অমন সাধু সন্ন্যাসী এই বারাণসীতে অবন্তি পাবেন না। কে যে আসল, কে যে ফেরেকবাজ, তা আপনি ঠাউর করতে পারবেন না। আমার যা এতদিনের ধারণা, আসলরা কখনোই এইভাবে সামনে এসে গায়ে পড়ে জ্ঞান দিতে আসবে না। এই কথা শুনে তাপস বাগচি ভাইয়ের ওপর প্রচণ্ড রেগে গেল। চোখ দুটো লাল হয়ে উঠল তার। সে বলল, তুই জানিস গুরুদেব ভাস্করাচার্য মহারাজ কত বড় সাধক? কি বুঝিস তুই সাধনার? বুঝিস তো ব্যবসার নামে লোক ঠকাতে। সকাল থেকে রাত অব্দি তো মিথ্যা ওরাস। একটা টিকটিকি ভাড়া করে এনে দেবাদিদেবের রোষানল থেকে বাঁচবি ভেবেছিস? নিজেই নিজের ধ্বংস ডেকে আনছিস তুই। নিজে মরবি, আমাদেরকেও মারবি। আমি মন্দিরে চললাম, সেখানে যদি একটু শান্তি পাই। এই বলে তাপস বাগচি গটগট করে বেরিয়ে গেল। তীর্থঙ্কর মুচকি হাসল, বলল, সুভাষবাবু, আপনার দাদা কি বরাবরই এরকম, নাকি ইদানিং এমনটা করছেন? আরে না না, বাবা মারা যাওয়ার আগে ওই গুরুদেব এসে ওর মাথাটা বিগড়ে দিয়েছে। ওই গুরুদেব একদিন এক রাত ছিল, তখন থেকেই এই অবস্থা ওর। বাবা এসব একদম পছন্দ করতেন না। এই বাড়ি বিক্রি করলেই সমস্যা মিটে যাবে, এটাই মনে করেন আপনার দাদা, তাই তো? বিক্রি? কে কিনবে? এই বাড়ি ও ওর গুরুদেবকে দান করতে চায়। সে এখানে একটা শিব মন্দির বানাবে। এ কি সম্ভব বলুন তো? আজকালকার দিনে এই দোতলা বাড়িটা বেমালুম ছেড়ে দিয়ে পথে বসবো? ওই গুরুদেব ওকে বুঝিয়েছে এই বাড়ি নাকি অভিশপ্ত। যদি অভিশপ্ত হয়ও, তাহলে আমার কিচ্ছু করার নেই। ওই শর্ত আমি মানতে পারবো না। এই ব্যাপারে আপনার মায়ের মতামত কি? মা একটু ধর্মপ্রাণ মানুষ আগে থেকেই, তাই একটু দাদার মতামতটাই সমর্থন করেন। যদিও মুখে বলেন তোরা যা পারিস কর, তবে আমি বেশ বুঝি মাও চান এখানে শিব মন্দিরটাই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ উঠি। আচ্ছা সুভাষবাবু, এখানে থাকার মতো ঘর হবে একটা? তাহলে আমার তদন্ত করতে সুবিধা হয় আর কি। বাড়িটি নিয়েই তো গন্ডগোল, তাই বলছিলাম। আপনি আজই চলে আসুন, কোনো অসুবিধা নেই। যেভাবে সুবিধা আপনি সেভাবে কাজ করুন, কিন্তু আসল সত্য উদ্ঘাটন করুন যত তাড়াতাড়ি পারেন। বুঝতে পারছি, তবে আজ না, আগামীকাল সকালে ব্রেকফাস্ট সেরে একেবারে আসব। ঠিক আছে, আমি গঙ্গাধর কাকাকে বলে সব ব্যবস্থা করে রাখব। গঙ্গাধর কাকা? ইনি কে? ও, এনার কথা বলা হয়নি। বাবার সমবয়সী হবেন। বাড়ির কাজের লোক হলেও এখন বাড়ির লোকই হয়ে গেছেন। আচ্ছা বেশ, তাহলে আজ আসি। আমরা বাগচি বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় সূর্য ডুবেই এসেছে। নির্জন গলিপথ পেরিয়ে বড় রাস্তায় এসে গাড়ি বা অটো নেওয়ার চেষ্টা করছি, তখনই তীর্থঙ্করবাবু বললেন, কি নিশিকান্তবাবু, সন্ধ্যা আরতিটা দেখে ফিরলে তো হয়। রথ দেখা তো হলো, কলা বেচাটাই বা বাকি থাকে কেন? এক্কেবারে মনের কথাটি বলেছেন। চলুন না যাই, কাজ তো আর নেই। একটা অটো ধরে আমরা এলাম মণিকর্ণিকা ঘাটে। অগণিত মানুষের ভিড়ে গিজগিজ করছে। অজস্র সাধু সন্ন্যাসী, তীব্র স্বরে মন্ত্রপাঠ চলছে। কিছু মানুষ গঙ্গাবক্ষে নৌকা করে ঘুরে ঘুরে সন্ধ্যারতি দেখছে। আমি ক্রমশ মোহিত হয়ে পড়ছি এই আরতির অপরূপ শোভা দর্শনে। ভূত ভবিষ্যৎ সব একাকার হয়ে যাচ্ছে। আমার মনের ভিতরে অনুভূতি জাগ্রত হচ্ছে, এই বিশাল পৃথিবী মাঝে এই ক্ষুদ্র প্রাণ নিয়ে লোকে লোকে হানাহানি, লোভ, কিসের তাগিদে? ওই যে মণিকর্ণিকার মহাশ্মশানে দাহ হয়ে চলা সব দেহের কুণ্ডলী আকারের ধোঁয়া আর জলে ধুয়ে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় থাকা কিছু ভস্য, এই তো সবার ভবিষ্যৎ। আমি এই পরিবেশে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম। এমন সময় কানের খুব কাছে মুখ নিয়ে এসে তীর্থঙ্করবাবু বললেন, নিশিকান্তবাবু, অনেকক্ষণ তো হলো, এবার চলুন যাওয়া যাক।
আমি যেন ভাবের সমুদ্র থেকে ডুবতে ডুবতে বাস্তবের চড়ায় এসে ধাক্কা খেলাম। ধীরে ধীরে বললাম, চলুন তবে। দেখি তীর্থঙ্করবাবু পকেট থেকে মোবাইলটা বার করে ভিড়ের দিকে তাক করে কয়েকটা ছবি তুলল। আমি আশ্চর্যই হলাম, কারণ তীর্থঙ্করবাবু যেদিকে আসল শোভা সেদিকের ছবি না তুলে খামোখা ভিড়ের ছবি তুলছিলেন। ঠিক এমন সময় কে যেন আমাকে পেছন থেকে একটা ধাক্কা দিলে। সামনে হুড়মুড় করে পড়েই যাচ্ছিলাম মানুষজনের ওপরে। তীর্থঙ্করবাবু ধরে ফেললেন, কিন্তু আমার ব্যাগটা ছিটকে পড়ল। আমি সোজা হয়েই ব্যাগটা তড়িঘড়ি মানুষজনের পায়ের ফাঁক থেকে যাই হোক করে ব্যাগটা সংগ্রহ করে তীর্থঙ্করবাবুকে বেশ বিরক্তিসহ বললাম, উফ, ঢের হয়েছে মশাই, এইসব জায়গা আমার জন্য নয়, তা বোঝা হয়ে গেছে। এখন চলুন তো, বাড়ি ফিরি। তীর্থঙ্করবাবু ভিড়ের মধ্যে যেন কাউকে খুঁজছে। বেশ চিন্তিত মুখেই অন্যমনস্ক হয়ে বললেন, চলুন। ভিড় ঠেলে বেরিয়ে এসে অটো ধরে হোটেলে ফিরতে ফিরতে বললাম, কি ঠেলাটাই না খেলাম মশাই, এই জন্যই আমার ভিড় একদম পছন্দ না। এমনটাই তো স্বাভাবিক নিশিকান্তবাবু। এখানেই তো মহারাজ দক্ষ বৃহস্পতির নামে যজ্ঞ করেছিলেন। এখানেই তো সতীদেবী স্বামী শিবকে অপমান করার জন্য যোগ বলে আত্মাহুতি দিয়েছিলেন। এখানেই যে শিব সতীদেবীর মৃতদেহ নিয়ে তাণ্ডব করেছিলেন দক্ষের যজ্ঞ ভঙ্গ করতে। আর এটাই তো সেই জায়গা নিশিকান্তবাবু, যেখানে সতীদেবীর কর্ণকুন্তল বা মণিকর্ণিকা পড়েছিল। আর এখন আপনার ব্যাগেও অমনি কিছু বিরাজমান হবার সম্ভাবনা কিন্তু প্রবল। বলেন কি মশাই, আমার ব্যাগে? কই, আমার ব্যাগে তো তেমন কিছু রেখেছি বলে মনে পড়ে না। ঠিকই বলছি। ততক্ষণে আমি আমার ব্যাগ হাতড়াতে লেগেছি। এ কি, সত্যিই একটা বাক্স গোছের কিছু? মশাই, সত্যিই আছে। কি একটা বাক্স তো? আপনি জানেন? আপনি দেখেছিলেন? না, দেখিনি। ওই ভিড়ে কি আর দেখা যায়? অনুভূতি হলো মাত্র। আমি আর বলার মতো ভাষা খুঁজে পেলাম না। চুপচাপ একরাশ উৎকণ্ঠা নিয়ে বসে রইলাম। মনে হতে লাগলো গোয়েন্দার পাল্লায় পড়ে সাময়িক উত্তেজনার জন্য এই সুদূর বেনারসে এসে প্রাণটাই না হারাতে হয়। আজে যা অবস্থাটা হয়েছিল, আর একটি হলেই তো পদপিষ্ট হয়ে মারা পড়তাম। এর মধ্যেই আমাদের থাকবার হোটেল চলে এলো। হোটেলে ঢুকেই আমি বার করলাম সেই বাক্সটা। সাধারণ একটা সস্তা কাঠের বাক্স। তীর্থঙ্করের সামনেই খুলে ফেললাম। দেখি একটা সাদা কাগজে কলকাতা পৌঁছানোর পথ নির্দেশ লেখা, আর তার নিচে ঝকঝকে ছুরি আর রক্তের মতো রং মাখানো একটা কাপড়। দেখে তো আমি চমকে উঠলাম। তীর্থঙ্কর ভালো করে পর্যবেক্ষণ করলেন, বললেন, নিজেকে বেশ বড় মাপের গোয়েন্দাই মনে হচ্ছে এবার, বুঝলেন নিশিকান্তবাবু? এই আমি কিন্তু কিছু বুঝলাম না। এতে আর বোঝার কি আছে? আমাদের কলকাতায় ফেরত যাওয়ার জন্য হুমকি দেয়া হলো। কিন্তু আমাকে কেন? আমাকেই হয়তো দিতে চেয়েছিল, কিন্তু না পেরে আপনার ব্যাগই ভরে দিয়েছে। যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে রাখি। কাল সকাল সকাল আবার বাগচিবাবুদের বাড়ি যেতে হবে কি না? যাই বলুন, হোটেল খরচ দেওয়া আর হোটেলের অখাদ্য খাবার খাওয়ার থেকে ওই বাগচিদের রহস্যময় বাড়িতে থাকাই ভালো। কি বলেন? তীর্থঙ্কর মানুষটির মধ্যে এক অদ্ভুত ব্যক্তিত্ব আছে। আমার ওই বিপদের মধ্যে যাওয়ার কোনো ইচ্ছে না থাকলেও আমি আর তার যুক্তির সামনে না বলতে পারলাম না। মাথা নেড়ে সায়টা দিয়েই ফেললাম। পরদিন সকালে যখন আমরা বাগচিদের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন সকাল 8:30 হবে। বাড়িতে ঢুকেই দেখি হুলুস্থুলু ব্যাপার। বাগচি বাড়ির মৃত হরিপদ বাগচির স্ত্রী গীতা দেবীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। ছোট ছেলে সুভাষ তাকে হাসপাতালে নিয়ে যেতে চান, কিন্তু বড় ছেলে তাপস তা নিয়ে তুমুল গোলযোগ বাঁধিয়ে দিয়েছে। তাপসবাবুর বক্তব্য, যেহেতু এটি অভিশাপের ফলে হচ্ছে, তাই একমাত্র গুরুদেব ছাড়া মাকে বাঁচানোর কোনো পথ থাকতে পারে না। বাড়ির পরিচারক গঙ্গাধর কাকা ওদিকে হাউ হাউ করে কাঁদছে। কোনো বাড়ির প্রভুর প্রতি কতটা অকৃত্রিম আনুগত্য থাকলে তবে যে এমন কাঁদা যায়, তাই সরল সাধারণ মানুষটিকে না দেখলে বোঝা যাবে না। আমি বেশ আশ্চর্য হয়ে বললাম, এই দিব্য পুরুষটিকে দেখার খুব ইচ্ছে হচ্ছে তীর্থবাবু, যিনি কিনা ডাক্তারবাবুদের থেকেও শক্তিমান। আর একটু ধৈর্য রাখুন, দেখতে পাবেন।
আর যদি তা না পারেন তবে এই ছবিখানা দেখুন। তীর্থঙ্কর পকেট থেকে মোবাইলটা বার করে ছবিটা দেখালো। কালকের মণিকর্ণিকা ঘাটের ছবি। ভিড়ের মাঝখান থেকে তাকিয়ে রয়েছে একজন মুখে দাড়ি ভর্তি মানুষ। চোখ দুটির ভাব দেখে মনে হয় যেন তিনি কিছু খুঁজছেন। আমি বললাম, তার মানে ইনি কাল আমাদের উপর নজর রাখছিলেন? মানে ইনি আমাকে ধাক্কা দিয়েছিলেন? ইনি হুমকি দিয়ে আমাদের ফেরত পাঠাতে চাইছেন? আপনি কি আমার ভাত মারবেন নাকি? পুরো গোয়েন্দাদের মতো করে ভাবছেন দেখছি। কিন্তু নিশিকান্তবাবু, ইনি তো ধাক্কা দেননি আর হুমকিও দেননি। কারণ ইনি যেমন আমাদের ওপর লক্ষ্য রাখছিলেন, আমিও তো এনার ওপর লক্ষ্য রাখছিলাম। কারণ এই ব্যক্তি আমরা ঘাটে ঢোকার মুহূর্ত থেকে আমাদের পিছনে পিছনে ঘুরছিলেন। তবে আর ইনি যে সেই গুরুদেব তা কিভাবে বুঝলেন? তবে আর কি, কোনো কোনো কাজ তো লোক দিয়েও করানো যায় নাকি নিশিকান্তবাবু? আর ইনি যে তাপসবাবুর গুরুদেব তা ঘটনার গতি প্রকৃতি অনুযায়ী সৃষ্টি আমার সেই অনুভূতি। কারণ আমার মতো পাপী টিকটিকি এসে যে তেনার আধ্যাত্ম চেতনা বিস্তারে ব্যাঘাত ঘটাতে পারে তা তিনি বিলক্ষণ জানেন। এইসব কথা বলার মাঝেই গুরুদেবের আবির্ভাব ঘটল। কি আশ্চর্য সেই ব্যক্তি, যার ছবি তীর্থঙ্করবাবু দেখিয়েছিলেন কিছুক্ষণ আগে। দীর্ঘদেহী, গৌরবর্ণ, মাথায় কাঁচা বাঁকা চুল, মুখ ভর্তি দাড়ি গোপসহ এক আশ্চর্য শান্ত স্বভাবের মানুষ। আমার সম্বিত ফিরল তীর্থঙ্করবাবুর কথায়। ও নিশিকান্তবাবু, হাঁটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে তো। আমি খেয়াল করলাম সত্যিই আমি বোকার মতো হাঁ করে আছি। মুখ বন্ধ করে লক্ষ্য করতে থাকলাম সুভাষবাবু ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন কিছু আগেই। যাই হোক, গুরুদেব ভাস্করাচার্য মহারাজ গীতাদেবীর ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। গঙ্গাধর কাকা কান্না থামিয়ে দরজার খুব কাছে গিয়েই বসলেন। তাপসবাবুও দরজার সামনে বসে জপ করতে লাগল। আমি তীর্থঙ্কর বাবুর দিকে তাকাতেই তিনি ইশারায় আমায় চুপ করে দাঁড়াতে বললেন। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর দরজা খুলে বেরিয়ে এলেন সেই গুরুদেব। আমাদের দিকে তাকিয়ে শান্তভাবে মৃদু হাসলেন। বললেন, আমি কয়েকদিন এ বাড়িতে থাকতে চাই। এ আমার পরম সৌভাগ্য গুরুদেব। বলে হাত তুলে প্রণাম করলেন। দেখলাম গঙ্গাধর কাকার মুখটা কেমন যেন রাগান্বিত। বুঝলাম প্রায় 70 বছর বয়সী মানুষটা অতিরিক্ত একজনের ভার নিতে রাজি নয়। তবুও বেজার মুখে নিয়ে গেলেন নিচের তলার অতিথিদের নির্দিষ্ট করার ঘরে, আর আমাদের ঠাঁই হল দোতলার কোণের ঘরটায়। ঘরটির দরজা খুললে গীতাদেবীর ঘরটার লম্বা বারান্দা পেরিয়ে দেখা যায়। বিকেলে ঠিক 4টের সময় গঙ্গাধর কাকা চা নিয়ে এলো আমাদের ঘরে। তীর্থঙ্করবাবু জিজ্ঞেস করলেন, সুভাষবাবু ফিরেছেন? না, ছোট দাদাবাবু যা রাগী মানুষ, কখন ফিরবেন কে জানে। অকারণ একটা হুজ্জুতি এসে বাড়িতে জড়ো হলো। তুমি বুঝি গুরুদেবকে মান্যি করো না? কে গুরুদেব? এ বেটা ভন্ড সাধু, ভেট ধরে গুরুদেব সাজছে। কি করে জানলে? গঙ্গাধর এবার যেন থতমত খেয়ে গেল, যেন অনেক কিছু জেনেও না বলতে পারার একটা ভাব। একটু থেমে বলল, না মানে সাধু সন্ন্যাসীরা কি গেরস্তের বাড়িতে এসে থাকে নাকি? আমার একটা ঝামেলা বাড়ল, এমনিতেই মন মেজাজ ঠিক নেই। তা ঠিক। আচ্ছা, গীতাদেবী কেমন আছেন? ভালো আছেন, এখন কোনো সমস্যা নেই। সবই গুরুদেবের কৃপা দেখছি। আচ্ছা গঙ্গাধর কাকা, হরিপদবাবু কোন ঘরটিতে থাকতেন? আগে বাবু এই পাশের ঘরটিতেই থাকতেন। ঠিক আছে, তুমি এখন যাও। গঙ্গাধর চলে যেতেই তীর্থঙ্করবাবু বললেন, নিশিকান্তবাবু, নিন চা খেয়ে নিন, তারপর চলুন একবার হরিপদবাবুর ঘরটিতে ঘুরে আসি। আপনার তদন্তের তো কিছুই বুঝতে পারছি না তীর্থবাবু। আদেও কি কাজ শুরু করেছেন? আমি হলাম কাঁচা গোয়েন্দা, বুঝলেন? আমি এভাবেই তদন্ত করি। আর কাজ শুরুর কথা বলছেন, সে তো কলকাতা থেকেই শুরু করে এসেছি। যা যা করছি সবই তদন্তের অংশ।
আপনি বুঝবেন, আরও কিছুটা সময় গেলে বুঝবেন। এখনই যে আপনাকে তদন্তের স্বার্থেই সবটা বলতে পারবো না। না না, সে ঠিক আছে, কিন্তু কাকে সন্দেহ করছেন? এই পর্যায়ে এসে তো বাড়ির সকলকেই। তবে এটা অনুভব করছি, হরিপদবাবুর মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। নিন, এখন চলুন হরিপদবাবুর ঘরটা একবার ঘুরে আসা যাক। চা পান শেষ করে হরিপদবাবুর ঘরের বিশাল বড় দরজাটা খুলে আমরা প্রবেশ করলাম ঘরে। ঘরটিতে যে পরিমাণ ধুলো ছড়িয়ে রয়েছে তাতে মনে হয় এই দরজা খোলা হয় না। তীর্থঙ্কর আশেপাশের শোবার নকশাটার খাট, টেবিল, আলমারি সবেতে চোখ বুলিয়ে বেশ চিন্তিত ভাব নিয়ে বলল, ঘরের আসবাব কি সরানো হয়েছে, নাকি এমনই ছিল বোঝা মুশকিল। জিনিসপত্রের অবস্থান, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ এখানে দীর্ঘদিন প্রবেশ করেনি, কিন্তু ঘরের আসবাব যেন আরও থাকা উচিত ছিল বলে মনে হচ্ছে। তাহলে বলছো কিছু প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে? না না, অতটা বলিনি। এই বলে দেওয়ালের সাথে আটকানো দেরাজ খুলে সারি সারি ফাইলগুলো দেখতে থাকল সে। আমিও এগিয়ে গিয়ে দেখতে থাকলাম। প্রায় 10-12টা ফাইল ঘেঁটে ধুলো মেখে তেমন কিছু দেখা গেল না। এসবেই ব্যবসার হিসাবপত্র রয়েছে। আমরা আলমারি বন্ধ করে চলে আসবো ভাবছি, ঠিক এমন সময় দেরাজের ভেতরের দেওয়ালে একটা কাটা মতো অংশ চোখে পড়ল। তীর্থঙ্কর কিছু একটা ভাবল, ভেবে ফাইলগুলো নিচে নামাতে থাকলো। যখন সেই কাটা অংশটা বেরিয়ে এলো তখন আমি দেখলাম একটা কাঠের তক্তার সাথে অন্য একটি তক্তা জোড়া লাগানো ছাড়া আর কিছু না। কিন্তু তীর্থঙ্কর হয়তো অন্য কিছু দেখল, কিছুক্ষণ ভাবল, তারপর কাটা অংশ ও তার আশেপাশে টোকা দিয়ে দেখতে থাকলো। কি আশ্চর্য, একটা নির্দিষ্ট অংশ ফাঁপা বলেই মনে হলো। তীর্থঙ্কর বলল, কি কিছু বুঝলেন নিশিকান্তবাবু? না মশাই, কিছুই তো বুঝিনি। দেরাজের ভিতর দেরাজ মানে আমরা এখন আলমারির নিচে যেমন গোপন লকার দেখি, এটাও ঠিক তেমনই। বুঝলেন কি না? কিন্তু এটা খোলা যায় কিভাবে? কোনো পাল্লা তো দেখছি না। তাই ভাবছি। এই বলে সে সব ফাইল সরিয়ে খোলার কোনো ব্যবস্থা আছে কিনা দেখতে থাকলো। তীর্থঙ্কর কিছু একটা ভাবল, তারপর দেরাজের হাতলটা ধরে উল্টো দিকে একটা মোচড় দিতেই দোকানের শাটারের মতো সশব্দে একটা ছোট্ট অংশ ওপর দিকে উঠে গিয়ে একটা কুঠুরি উন্মুক্ত হলো ওই কাটা অংশে। হাত ঢুকিয়ে তীর্থঙ্কর বার করে আনলো একটা জং ধরা লোহার ছোট্ট বাক্স। দেরি না করে বাক্সটা তীর্থঙ্কর আমার পাঞ্জাবির পকেটে ভরে দিয়ে দেরাজের সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হতেই আমরা দেরাজ বন্ধ করে পেছন ফিরতেই চমকে উঠলাম। দরজায় দাঁড়িয়ে গঙ্গাধর কাকা বড় বড় চোখ করে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। সে বলল, এ ঘরে ঢোকা নিষেধ আছে দাদাবাবু, আপনি কেন ঢুকলেন? কেন, এ ঘরে কি আছে? তা তো জানি না, বাবু ঘর পরিষ্কার করা ছাড়া কাউকে এ ঘরে ঢুকতে দিতেন না। তাও ঘর পরিষ্কার তার উপস্থিতিটাই করতে হতো। গীতা দেবীও এ ঘরে আসেন না? বাবু মারা যাবার পরে আর আসেননি। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমার বাবুকে কি খুন করা হয়েছে? না না, বাবুকে কে খুন করবে? তবে তবে গুরুদেবকে আমার কেমন সন্দেহ হয়। গীতা দেবীর শরীর ঠিক আছে এখন? হ্যাঁ। তাহলে চলো একবার দেখা করি। আমরা গীতা দেবীর ঘরে প্রবেশ করলাম। দেখলাম তিনি শুয়ে বিশ্রাম করছিলেন। আমরা যাওয়ায় উঠে বসলেন কষ্ট করে। আমাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। গঙ্গাধর বলল, গিন্নিমা, এনারা একটু আপনার সাথে কথা বলবেন। তিনি ইশারায় আমাদেরকে বসতে বললেন। গঙ্গাধর চুপ করে পাশে দাঁড়িয়ে রইল। তীর্থঙ্কর বলল, গঙ্গাধর কাকা, তুমি যাও এখন, আমি একটু একান্তে কথা বলতে চাই গীতা দেবীর সাথে। গঙ্গাধর কাকা চলে গেলে গীতা দেবীর উদ্দেশ্যে তীর্থঙ্কর বললেন, মাসিমা, শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত ঠিক আছি। গুরুদেব এসে কিছু একটা ওষুধ খাওয়ালেন, তারপর ধীরে ধীরে কষ্টটা কমলো। আচ্ছা, আমরা কলকাতা থেকে আসছি। আমার নাম তীর্থঙ্কর চট্টোপাধ্যায়।
শখের গোয়েন্দা। ইনি নিশিকান্ত তালুকদার। আচ্ছা মাসিমা, হরিপদবাবুর মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয় আপনার? গীতা দেবী শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আঁচলের খোঁট দিয়ে নীরবে গড়িয়ে পড়া চোখের জল মুছতে মুছতে বলেন, মানুষটা চলে গেল এ এখনো বিশ্বাস করতে পারি না। আমি বিশ্বাস করি তাকে খুন করাই হয়েছে। কাকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? কাউকেই না। বাড়ির কেউ ও কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। বাইরে থেকে কেউ এসে এ কাজ করে গেল বলে মনে হয় আপনার? হবে হয়তো, জানি না। তবে বাড়ির কোনো জিনিস চুরি গেলে তো জানতাম, তা না হয়ে অকারণে একটা প্রাণ। একথা বলে চোখ ঢাকলেন গীতা দেবী। তীর্থঙ্কর আবার বললেন, কোনো মূল্যবান জিনিস কি এ বাড়িতে আছে যার জন্য? না না, তেমন কোনো জিনিস তো কি আর থাকবে। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, পরে দরকার পড়লে না হয় আবার আসবো। এ কথা বলে আমরা উঠে পড়লাম। আমি দরজার বাইরে এলেও তীর্থঙ্কর এলো না। উঁকি দিয়ে দেখলাম ঘরের এক কোণা থেকে একটা ওষুধের পাতা তুলে নিয়ে ভালো করে দেখে বললেন, কে ওষুধ খাওয়ায় আপনাকে? আমি নিজেই খাই। আজ গঙ্গাধর খাইয়েছে। ও, এখানে পড়ে রয়েছে ওষুধটা, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। তীর্থঙ্কর ওষুধের পাতাটা তাকের ওপরে রেখে বেরিয়ে এলো। আমরা আমাদের জন্য বরাদ্দ করা ঘরের দিকে যেতে লাগলাম। বললাম, কিছু কিনারা করতে পারলেন? নিশিকান্তবাবু, ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, এত তাড়াহুড়ো করলে কি চলে? আর কত ধৈর্য রাখবো তীর্থঙ্কর বাবু? আপনি তো মশাই কিছুই বলছেন না। আর একটু নিশিকান্তবাবু, হয়েই এসছে। অঙ্কটা শুধু মিললেই হয়ে যাবে। আমাদের থাকবার ঘরটিতে প্রবেশ করতে করতেই তীর্থঙ্কর বললেন, কই দিন তো দেখি সেই বাক্সখানা। ঘরে ঢুকেই আমি বার করে দিলাম ছোট্ট পুরাতন বাক্সটা। তীর্থঙ্কর জং ধরা বাক্সটা নাড়াচাড়া করতে করতে টেবিলে রেখে বেশ জোরে একটা চাপ দিতেই খুলে গেল সেটা। ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ডায়েরি। একটা ছোট্ট ডায়েরি এত যত্নে লুকিয়ে রাখার কি প্রয়োজন তা ঠিক বুঝলাম না। তীর্থ ডায়েরির কভারটা ভালো করে নেড়ে চেড়ে দেখছে। এটি ঠিক ডায়েরি না বলে ছোট্ট একটা খাতা বলা চলে। বেশ কিছুক্ষণ পরে বললেন, মলার থেকে তো মনে হচ্ছে বহু বছরের পুরাতন, প্রায় 100 বছর। বলেন কি মশাই, শিহরণ হচ্ছে যে। তাই তো নিশিকান্তবাবু, দেখা যাক এত লুকিয়ে রাখা খাতাখানা আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা। খাতাটা সাবধানে খুলে প্রায় ধ্বংসপ্রাপ্ত লেখা উদ্ধার করতে লেগে পড়লেন তীর্থঙ্কর। আমিও হামলে পড়লাম। দেখি আবছা হয়ে আসা হরফে হলুদ শক্ত পাতায় নানান আঁকিবুকি কাটা। সারা খাতা জুড়ে তাই। মনে হচ্ছে যেন একটা ঘরের ভিতরের নকশা। তীর্থঙ্কর বললেন, কিছু বুঝতে পারছেন কি? না মশাই, এসব কি? এর সাথে হরিপদবাবুর মৃত্যুর যে কোনো সম্পর্ক নেই তা তো হলপ করেই বলতে পারি। না না না, এখনই এত জোর দিয়ে বলা চলে না। হয়তো কোনো যোগাযোগই নেই, আবার হয়তো আছে। বলতে বলতে খাতাটা হাতে নিয়ে চোখের কাছে তুলে ভালো করে লক্ষ্য করতে লাগলেন তীর্থঙ্করবাবু। আধখানা ছিঁড়ে যাওয়া মলাটের ভেতরে কিছু যেন একটা রয়েছে বলে মনে হলো। খুব সাবধানে বার করলেন তীর্থঙ্করবাবু। বেশ ছেঁড়া, বয়সের ভারে শক্ত আর হলুদ হয়ে গেছে একেবারে। ভাঁজে ভাঁজে কেটে 4টে টুকরো হয়ে গেছে। তীর্থঙ্করবাবু সেগুলো সাজালে দেখলাম তাতে লেখা, সরলে বাঘের থাবাখানি, আছে রাখা কুঞ্চিকা জানি, পেতে চাইলে পদগৌরবখানি, খোলো দোয়ার ওহে জ্ঞানী। দেখে আমি বেশ উত্তেজিত হয়ে তীর্থঙ্করকে বললাম, মশাই গুপ্তধন নাকি? মনে তো তেমনই হচ্ছে। তাহলে তো এটাও কাজের জিনিস হলো না। আপনি তো খুনের তদন্ত করছেন। কে বলল কাজের জিনিস নয়? খুনের তো একটা মোটিভ থাকতে হবে মশাই।
হয়তো ওই গুপ্তধনের জন্যই খুন। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা নিশিকান্তবাবু, এই লাইনগুলোর মানে উদ্ধার করতে আমায় একটু সাহায্য করুন তো। কাগজটা আবার ভালো করে দেখলাম, কিন্তু কিছুই যেন মিলাতে পারছি না। কোনো এক কালে কে খামখেয়ালে কে হেঁয়ালি লিখেছে তার আমি কি করে বুঝব? এই জনবহুল তীর্থস্থানে বাঘ কোথায় মশাই? আর কোথায় বা বাঘের থাবা? আহা, অ্যালিগরিক্যালি ভাবুন, ওভাবে কেবল শব্দের অর্থ ভাবলেই হবে না। আমি আবার ভাবতে শুরু করলাম। তীর্থঙ্কর চোখ বন্ধ করে ভাবছে। কিছুক্ষণ পরে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিছু যেন একটা খুঁজে পেয়েছে। আমি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম, কিছু বুঝলেন? তীর্থঙ্কর তাড়াতাড়ি করে এবার পকেট ডায়েরি সাইজের খাতাটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, কুঞ্চিকা মানে কি বলুন তো? কুঞ্চিকা মানে তো কুঞ্চি। কেবল কি তাই? আর কি অন্য কোনো অর্থের শব্দ নেই? এ কথা বলে ল্যাপটপে কি যেন দেখতে লাগলো সে। ঠিক এমন সময় দরজায় ঠকঠক শব্দ। আমরা দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। এই সময় কে আমাদের ঘরে আসতে পারে? তীর্থ বিদ্যুৎ গতিতে সেই ছোট্ট খাতা ডায়েরি সবই লুকিয়ে ফেলল। তারপর আমায় ইশারা করে দরজা খুলতে বলল। আমি ধীরে সুস্থে দরজা খুলে দিলাম। সুভাষবাবু এসে দাঁড়িয়েছেন। তীর্থ তাকে দেখতে পেয়েই খুব শান্ত গলায় বলল, আরে সুভাষবাবু, বসুন বসুন। কিছু কি বুঝতে পারছেন তীর্থবাবু? হঠাৎ যে কি সব শুরু হলো! বাড়িটাও তো আর বসবাসের উপযুক্ত রইল না। হঠাৎ তো কিছুই শুরু হয়নি সুভাষবাবু, আপনিই তো ছাই চাপা আগুন খুঁচিয়ে বার করলেন। আমি আমি আবার কি করলাম? কেন, আপনিই তো গোয়েন্দা ভাড়া করে এনে সুন্দরভাবে চাপা দেওয়া বিষয়গুলোকে জাগিয়ে তুললেন। তাদের লক্ষ্য পূরণের শেষ ধাপে বাধা সৃষ্টি করলেন। মৌচাকে ঢিল মারলে মৌমাছি তো উড়বেই সুভাষবাবু। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না তীর্থবাবু। আপনি কি তদন্তে কিছু জানতে বা বুঝতে পেরেছেন? বলুন না খুলে। আরে জানবেন তো নিশ্চয়ই, একটু ধৈর্য তো ধরুন। সারাদিন রাগারাগি করে না খেয়ে বাইরে ঘুরে অনেক ক্লান্ত আপনি। বিশ্রাম করুন, যান। ঠিক সময় এলে সব আপনাদের সামনে আসবে। তবে একটা কথা বলে রাখি, আপনার বাবা কিন্তু খুনই হয়েছেন। এখন আর ওই কে কেন এসব প্রশ্ন করবেন না। নিশ্চিন্ত থাকুন, অপরাধী ধরা পড়বেই। এখন একটু ভালো করে খেয়ে দে ভালো করে ঘুম দিন। আচ্ছা সুভাষবাবু, একটু মনে করে বলুন তো, আপনাদের বাড়িতে পুরাতন কোনো মূর্তি আছে বলে শুনেছেন? না না, তেমন বিশেষ কিছুই তো শুনিনি। খুব পুরাতন বলতে তো তেমন কিছু থাকার কথা না। কারণ বাবা তার 24 বছর বয়সে এখানে এসে ব্যবসা শুরু করেন। তারপর এখানে বাড়িঘর তৈরি করে পরিবার নিয়ে আসেন। কাজেই খুব পুরাতন কিছু থাকার কথা না। ঠিকই বলেছেন। আচ্ছা আসুন, বিশ্রাম করুন। রাতে বিশ্রাম হবে কিনা কে জানে। সুভাষ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে চুপ করে যায়। হতাশ মুখ করে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে যায়। তীর্থও যেন গভীর চিন্তায়। হয়তো ওর তদন্তের কিনারায় এসে ঠেকেছে। বেশ কিছুক্ষণের নীরবতার পরে তীর্থ বলে উঠলেন, তাহলে নিশিকান্তবাবু, কুঞ্চিকা মানে কঞ্চি ছাড়া আর কি হয়? না, আর তো ঠিক মাথায় আসছে না কিছু। কুঞ্চিকা মানে চাবিও তো হয় নিশিকান্তবাবু। আচ্ছা তাহলে কি দাঁড়ালো মশাই? সরলে বাঘের থাবা খানি আছে রাখা কুঞ্চিকা জানি। কুঞ্চিকা মানে চাবি হলে সেই চাবি রাখা বাঘের থাবার নিচে। এখানে বাঘই বা কোথায়, আর থাবাই বা কোথায়? বাঘের থাবার জন্য কি বাঘের দরকার পড়ে সবসময়? বাঘের শুধু থাবা থাকলেই তো হয়। কি যে বলছেন কিছুই তো বুঝতে পারছি না। অঙ্কটা মিলছে না নিশিকান্তবাবু, একটুর জন্য অঙ্কটা মিলছে না। আচ্ছা ওই খাতাটা দিন তো, আঁকিবুকিটা একটু ভালো করে দেখি। আমি উঠে খাতাটা দিলাম তীর্থের হাতে।
মনে মনে ভাবতে থাকলাম আমি কতটা মাথা মোটা, না হলে তীর্থবাবুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। এতদিন যে মনে মনে একটু অহংকার ছিল আমার বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাই বেনারসের মাটিতে একেবারে খসে পড়তে লাগলো। তীর্থ মন দিয়ে দেখছে পাতা উল্টে, আমিও ঝুঁকে পড়ে যোগ দিলাম। একটা ঘরের নকশা, মাঝে যেন ঘরের ভেতর আর একটা ছোট ঘর, তার বাম দিকের মাঝের পিলারের নিচে একটা নীল কালি দিয়ে কাটা চিহ্ন দিয়ে কিছু একটা চিহ্নিত করা। তীর্থ গম্ভীর মুখে পাতাটা ভালো করে দেখছে। ক্রমশ তার চওড়া কপালের ভাঁজের সংখ্যা যেন বাড়ছে। কিন্তু আমি আর কিছু জিজ্ঞেস করে নিজেকে বোকা প্রমাণ করতে চাইলাম না। তীর্থ এবার পরের পৃষ্ঠা উল্টালো। এখানেও একটা ঘরের নকশা, তবে আলাদা মনে হচ্ছে। এখানে ঘরের মধ্যে ঘর নেই, কিন্তু একটা দিকে কিছু মাপঝোঁক লেখা, আর একটা গোল লাল চিহ্ন করে ভেতরে লেখা RS। খাতার একপাশে লেখা RS, রেড স্টার। আমি কিছুই মাথামুন্ডু বুঝলাম না। তীর্থ ততক্ষণে চোখ বন্ধ করে বসে, যেন ধ্যানমগ্ন। ছোট্ট খাতাটা পকেটে ঢুকিয়ে রাখল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমি একরকম অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম, এই রেড স্টারটা কি জিনিস বলুন তো? লাল তারা। কিন্তু লাল তারাটা কি কোনো নতুন সংকেত, নাকি এটাই সেই কাঙ্ক্ষিত বস্তু? আমি তো কিছুই বুঝতে পারছি না। হলো একটা খুন, আপনি তার তদন্ত করছেন, এখন আবার কোথা থেকে যেন স্টার চলে এলো। তীর্থঙ্কর কিছু বলবে ঠিক এই সময় গঙ্গাধর এলো রাতের খাবার নিয়ে। তীর্থঙ্কর প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, কি গঙ্গাধর কাকা, গিন্নিমার খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, আপনারা খেয়ে নিন, রাত হলো। গিন্নিমার ওষুধ খাওয়া হয়েছে? কথাটা শুনেই গঙ্গাধর কাকা কেন জানি না যেন চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। তারপর আবার স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ দিয়ে এসেছি। তীর্থ আর কথা বাড়ালো না। গঙ্গাধর কাকাও চলে গেল। তীর্থঙ্করের হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া কোনো ঝড়ের আগাম পূর্বাভাস কিনা জানি না, তবে কেন যেন মনে হচ্ছে আজ রাতটা গুরুত্বপূর্ণ। চুপচাপ খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরের দরজা বন্ধ করে খাটে ধপাস করে শুয়ে পড়লাম। এবার সুখের ঘুম দেব ভাবছি। এমন সময় হঠাৎ তীর্থ চেয়ারে বসে বসে বলে উঠলেন, রাত জাগতে পারেন? অভ্যেস নেই, তবে আজ রাতটা জাগুন, অনেক ঘটনা ঘটবে বলেই মনে হচ্ছে। তীর্থ চেয়ারটা নিয়ে বন্ধ দরজার সোজাসুজি রেখে হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর শুয়ে থাকতে পারলাম না। উঁকি দিয়ে দেখতে থাকলাম কোথায় যায়। তীর্থ সোজা গিন্নিমার ঘরে ঢুকল। আমি ভাবতে থাকলাম, এই অসময়ে অসুস্থ মানুষটাকে কি তীর্থ প্রশ্ন মানে জর্জরিত করতে গেল? আমি আবার খাটে টান টান হয়ে শুয়ে পড়লাম। মিনিট দুয়েকের মধ্যে তীর্থ ফিরে এলো। আমি বললাম, কি ব্যাপার, এত রাতে হঠাৎ গিন্নিমার ঘরে? না 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 না, কোনো ব্যাপার না, উনি রাতের ওষুধ খেয়েছেন কিনা দেখতে গিয়েছিলাম। আমি আর কথা না বাড়িয়ে একটু বিশ্রাম নিতে চোখ বন্ধ করলাম। আর কখন যে চোখের অন্ধকার ঘন হয়ে এলো তা বুঝলাম না। মাঝে কতক্ষণ কেটে গেছে, কি কি ঘটেছে তা আমি জানি না। হঠাৎ ধূপধাপ শব্দ শুনে উঠে বসলাম। তড়িঘড়ি আলো জ্বালালাম। ঘরে তীর্থ নেই। আমিও দৌড়ে গেলাম। তীর্থ দৌড়ে সেই হরিপদবাবুর ঘরটিতে ঢুকল। আমিও পিছন পিছন। ঘরে আসতেই তীর্থ ঘরের লাইট জ্বালালো। দেখি গঙ্গাধর কাকা আর গুরুদেব ধুলো মেঝের মধ্যে ধস্তাধস্তি করছে। আলো জ্বালাতেই তারা চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। তীর্থ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কি গুরুদেব ভাস্করাচার্য মহারাজ ওরফে গুরুপদবাবু, এত রাতের পরিশ্রমে কাঙ্ক্ষিত জিনিসটা কি পাওয়া গেল? আমি চমকে উঠলাম। মানে গুরুদেবী গুরুপদ বাগচি, সুভাষবাবুর কাকা, তাপসবাবু আপন কাকার ভক্তিতেই ডগমগু, তার জন্যেই এই বাড়ি দান করতে চাইছিলেন। এইভাবেই কি গুরুপদবাবু এই বাড়ি দখল নিতে চাইছিলেন? কিন্তু এই মধ্যরাতে গুরুপদ বাগচি হঠাৎ বাড়ির পরিচারক গঙ্গাধর কাকার সাথে ধস্তাধস্তি করতে গেলেন কেন? আর খুনটা? তবে কি গুরুপদবাবু নিজেই দাদাকে খুন করলেন এই বাড়ি ব্যবসা আত্মসাৎ করার জন্য?
তিনি তো দাদাকে ছেড়ে দিয়ে গিয়েছিলেন সবকিছু। তাহলে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। বাড়ির মধ্যে এমন গোলযোগে সুভাষবাবু, তাপসবাবু এসে উপস্থিত। এর ফাঁকে গঙ্গাধর কাকা ধীরে ধীরে দরজার দিকে অগ্রসর হতে লাগলো। তীর্থ হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, গঙ্গাধর কাকা, একদম না, সব খেলা শেষ। পালানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই। গঙ্গাধর কাকা থমকে দাঁড়িয়ে পড়লেন। সুভাষবাবু, তাপসবাবু তো বটেই, এমনকি আমিও এই ঘটনার ফলে হতচকিত হয়ে গেলাম। এক রক্তবস্ত্র পরিহিত সাধু আর একজন বাড়ির বিশ্বস্ত পরিচারক কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে লড়াইয়ে মত্ত। তাপসবাবু নিজের আবেগ চেপে রাখতে আর পারলেন না বোধহয়। তিনি আপ্লুত হয়ে গুরুদেবের দিকে যাওয়ার চেষ্টা করলেন। গুরুদেব, আপনার এই অবস্থা? গঙ্গাধর কাকা, কাজটা তুমি ঠিক করলে না। কি বলছেন তাপসবাবু? গুরুদেবকে চিনতে পারলেন না? ইনি তো আপনার কাকা, গুরুপদ বাগচি। এই কথা শোনা মাত্র ঘরে যেন অকস্মাৎ একটা শব্দহীন বিস্ফোরণ ঘটল। তাপসবাবু আর না এগিয়ে থমকে দাঁড়ালেন। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকল মাটিতে বসে থাকা দীর্ঘদেহী গুরুদেব ভাস্করাচার্য মহারাজ ওরফে গুরুপদ বাগচির দিকে। বেশ কিছুক্ষণের নীরবতার পরে সুভাষবাবু বললেন, তবে কি কাকাই? তীর্থ সঙ্গে সঙ্গে উত্তর দিল, না না, খুন তিনি করেননি। আসলে করার সময়টা পাননি। তারও পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই। তীর্থঙ্কর থামতেই সুভাষবাবু উত্তেজনা চেপে রাখতে না পেরে বলল, তাহলে কে আর কেন কেন বাবাকে বৃদ্ধ বয়সে খুন করতে হলো? সেটা তো গঙ্গাধর কাকা বলবে। কি গঙ্গাধর কাকা, মালিকের প্রতি এমন আনুগত্য কেন দেখালেন? আর কিভাবেই বা কাজটা করলেন সেটা বলুন। কেনটা না হয় আমিই বলছি। গঙ্গাধর কাকা চুপ করে অসহায়ের মতন দাঁড়িয়েছিল দেওয়ালে হেলান দিয়ে। এই কথা শুনে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু কোনো কথা বলল না বা বলতে পারল না। শুনুন সুভাষবাবু, গঙ্গাধর আপনাদের বাড়িতে দীর্ঘদিন কাজের সুবাদে আপনাদের বাড়ির খুঁটিনাটি সবই জানত। হরিপদবাবু নিজেই নিজের বিপদটা ডেকে আনলেন যখন তিনি গঙ্গাধরকে নিজের ছেলেদের থেকেও বেশি বিশ্বাস করে বাড়ির গোপন সম্পদের কথাটি বলে দিলেন। আর গঙ্গাধর কাকা সুযোগ খুঁজতে থাকলো লোভনীয় সেই সম্পদখানি হাতিয়ে নেবার। কিন্তু হরিপদবাবু সেই সম্পদের কথা বললেও কোথায় আছে, কিভাবে আছে, খোলসা করে কিছুই বলেননি। গঙ্গাধর কাকা চেষ্টা করেননি তা কিন্তু না। ওই যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয়। প্রথমেই তাই হরিপদবাবুকে সরতে হলো। এরপর ছিল গীতা দেবীর পালা। এর মাঝে শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে ধ্বংস করে ব্যবসার ক্ষতি করে দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবেই এর ফলে আপনাদের দুই ভাইকে মানসিক আর আর্থিকভাবে বিপর্যস্ত করে দিতে পারা যাবে। আর এটা করলেই কোনো না কোনো উপায়ে আপনাদের কলকাতা পাঠিয়ে দেওয়াও যাবে। হুমকি দেওয়া, ফোন করা, এসব তো চলছিলই। তাহলে কি দাঁড়াবে? এই বাড়িটা জলের দরে বিক্রি, অথবা বাড়িটা না বিক্রি করে গঙ্গাধর কাকাকে এখানে রেখে দেওয়া। আর এটাতেই সিদ্ধি লাভ, কারণ গঙ্গাধর কাকা হরিপদবাবুর থেকে এটা জেনে নিয়েছিল যে এই বাড়িতেই লুকানো আছে সেই গুপ্তধন। ওদিকে গুরুপদবাবু বারবার চেষ্টা করেও ব্যবসা দাঁড় করাতে পারলেন না। সব ছেড়ে ছুড়ে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। অকৃতদার মানুষ। এই সম্পদের কথা জানলেও তা নিয়ে প্রথম দিকে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। কিন্তু যখন এইসব ঘটনা ঘটছে তিনি তখন বিপদ আঁচ করলেন। আবার লোভও হলো। এই সম্পদ হাতিয়ে একবার নিতে পারলে জীবনে অনেক না পাওয়া থেকে মুক্তি। যদিও তিনি জানতেন না যে গঙ্গাধর এসব করছে। পরে কিছু আঁচ করে তাপসবাবুকে তিনি পাকড়াও করলেন। বিভিন্ন রকমের কথা বলে
ঘটে যাওয়া ঘটনাগুলোকে সুন্দর করে সাজিয়ে বাড়িটা যে অভিশপ্ত এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলেন। বাড়িটা অভিশপ্ত এটা প্রমাণ করে বাড়িটাকে একবার কবজা করতে পারলেই ব্যাস। কিন্তু গঙ্গাধরের ওপর যে সন্দেহটা তার এতদিনের ছিল তা এবার বিশ্বাসে পরিণত হলো। গঙ্গাধরকে আটকাতে তাকে এ বাড়িতে ঢুকতেই হতো, আর গীতা দেবীর অসুস্থতা তাকে সেই সুযোগখানি করে দিল। কিন্তু বাবা বাবা কিভাবে খুন হন? তিনি তো হৃদরোগে মারা গেলেন। গতকাল গীতা দেবীও ঠিক ওইভাবেই মারা যেতেন যদি না গুরুপদবাবু ঠিক সময় ঠিক ওষুধটা খাইয়ে দিত। আজও একবার চেষ্টা হয়েছিল, আজ আমি তা গুরুপদবাবুর মতো করেই আটকেছি। আসলে গঙ্গাধর জানতো হরিপদবাবুর হাই ব্লাড প্রেশার। রাতে সেই ওষুধ বন্ধ করে কাছের কোনো দোকান থেকে কেনা প্রেশার বাড়ানোর ওষুধ খাইয়ে দিয়েছিল। তাতেও যখন কাঙ্ক্ষিত ফল আসেনি, তখন সেদিন সকালে নির্জন রাস্তায় সম্ভবত আবার সেই প্রেশার বাড়ানোর ওষুধ বেশ কয়েকটা জোর করে খাইয়ে দেন। আর তখনও মারাত্মক হুমকি সহ মৃত্যু পথগামী হরিপদবাবুর থেকে জানতে চান তার লুকিয়ে রাখা সম্পদের ঠিকানা। কিন্তু না, সফল হননি। হরিপদবাবু বোধ করি বিশ্বাসভঙ্গের এমন কুৎসিত রূপ আর মৃত্যু যন্ত্রণার কষ্ট চোখে মুখে নিয়েই মারা যান। কি গঙ্গাধর কাকা, তাই তো ঘটেছিল নাকি? সুভাষ গঙ্গাধর কাকার দিকে কটমট করে তাকিয়ে বললেন, ছি ছি গঙ্গাধর কাকা, তুমি শেষ পর্যন্ত তুমি, যে তোমাকে এত দিন আশ্রয় দিল তাকে লোভে ভরে একেবারে শেষ করে দিলে। তা তীর্থঙ্কর বাবু কি সেই মূল্যবান সম্পদ যার জন্য গঙ্গাধর কাকা, আমার নিজের কাকা, এভাবে আমাদের ভিটে ছাড়ার জন্য ব্যাকুল? তীর্থ হাসি মুখে এগিয়ে গিয়ে খাটের পাশে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে বাম পাশের একটি পায়ার কাছে বসে বললেন, সুভাষবাবু, তাপসবাবু, একটু এদিকটা এসে খাটটা তুলে ধরুন তো। চাবিটা এখানেই থাকার কথা। আমি তো আশ্চর্য হলামই, তার উপর ঘরে উপস্থিত সকলেই হলো। গঙ্গাধর কাকা ও গুরুপদবাবুর চোখ মুখ দেখে মনে হলো তারাও বেশ আশ্চর্য। সুভাষবাবু ও তাপসবাবু খাটটা সামান্য তুলতেই বাঘের থাবার আকৃতির খাটের পায়ার নিচ থেকে হাত ঢুকিয়ে তীর্থ বার করে আনলো চকচকে একটা চাবি। আমার কাছে এতক্ষণে পরিষ্কার হলো সরলে বাঘের থাবাখানি আছে রাখা কুঞ্চিকা জানি এর মানে। মনে পড়ল তীর্থবাবু বলেছিলেন কুঞ্চিকা মানে চাবিও হয়। কিন্তু এরপর পেতে চাইলে পদগৌরবখানি খোলো দোয়ার ওহে জ্ঞানী, এর মানেটা কি? এবার পকেট থেকে তীর্থ সেই খাতার আঁকি বুকি টানা পৃষ্ঠা খুলে গম্ভীর মুখে বললেন, একটা শাবল দরকার। আমার ধারণা এই দেওয়ালেই আছে পদগৌরবের সেই উপহার। সুভাষবাবু চলে গেলেন শাবল আনতে। তখনই তীর্থ গঙ্গাধর আর গুরুপদবাবুর উদ্দেশ্যে বললেন, আপনারা দুজন অপেক্ষা করুন। যে অপরাধ আপনারা করেছেন তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে আপনাদের আদালতে দোষী প্রমাণ করার জন্য। আমি লোকাল থানার সঙ্গে অলরেডি যোগাযোগ করেছি, তারা এসে পড়লেন বলে। এই সম্পদের কথা একমাত্র দাদা জানত, কারণ বাবা তাকে বলে গিয়েছিল বাড়ির বড় ছেলে হিসাবে। কিন্তু আমারও তার ওপর সমান অধিকার বলে আমি মনে করি। তাও তাপস, সুভাষ এগুলো নিলে হিংসা হতো ঠিকই, কিন্তু বাইরের একটা লোক যে কিনা বাড়ির চাকর, সে এটা আত্মসাৎ করবে এটা মানতে পারি না আমি। তবে হ্যাঁ, লোভ যে হয়নি তা না, তবে অপরাধ করব বাবাটা অপরাধ নয়। আমি কোনো অপরাধ করিনি।
ছি ছি, আপনি এত লোভী! আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছিলেন, আর আমি আপনাকে দেবতার স্থানে বসিয়েছিলাম। গুরুপদবাবু, আপনি অপরাধ করার সময়টুকু পাননি। অন্যের বাড়িতে ছদ্মবেশে ঢুকে তাদের জিনিস চুরির চেষ্টা অপরাধ তো বটেই, সে না হয় আইন দিয়েই বিচার হবে। এমন সময় সুভাষবাবু শাবল নিয়ে এলো। আমি অপরাধীরা পালিয়ে যেতে পারে এই আশঙ্কায় দরজার কাছে দাঁড়িয়েছিলাম। তীর্থ হাতে শাবলটা নিয়ে ম্যাপটা ভালো করে দেখে চোখের আন্দাজে মাপঝোপ করে নিয়ে দেওয়ালে শাবলের আঘাত করতে করতে বললেন, ম্যাপ অনুসারে তো এই জায়গাটাই হবার কথা। দেওয়ালে একটা নির্দিষ্ট জায়গায় ঠং ঠং শব্দ হলো, যা দিয়ে বোঝা যায় এখানে দেওয়াল কিঞ্চিত ফাঁপা। তীর্থ দেরি না করে শাবল চালাতে থাকে। তাতে দেওয়ালের পলেস্তারা খসতেই একটা ছোট্ট কালো দরজা উন্মুক্ত হয়। তীর্থ আর দেরি না করে চাবি লাগিয়ে খুলে দেয় দরজাটা। ভেতরে হাত ঢুকিয়ে বার করে আনে একটা লাল ছোট্ট বাক্স। সবাই বড় বড় চোখে তাকিয়ে আছে। এই সময় বাইরে পুলিশের গাড়ির শব্দ। আমি দরজা ছেড়ে উত্তেজনায় এগিয়ে গেলাম তীর্থঙ্করের কাছে। তীর্থঙ্কর সেই লাল ছোট্ট বাক্সটা খুলতেই যা দেখলাম, তাতে আমাদের মুখ হাঁ হয়ে গেল। সত্যিই একটা জ্বলন্ত লাল নক্ষত্র যেন। লাল হিরে, বাগচিবাড়ির গুপ্তধন, দ্য রেড স্টার। ওহ, জীবন ধন্য হয়ে গেল মশাই। কি অসাধারণ রূপ! উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে দেখছে। রেড স্টারের বক্সের ভিতরে ধাতব ফলকে লেখা আছে, টু মিস্টার বিনোদ বিহারী বাগচি ফ্রম কর্নেল জেমস আথারটন, 1895। বিনোদ বিহারী বাগচি কে ছিলেন? আমার দাদু ছিলেন। শুনেছি এক সময় খুব দুর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন। অর্থাৎ আপনার দাদু ইংরেজদের বিশেষ কোনো ব্যাপারে সাহায্য করার বিনিময়ে এটি অর্জন করেছিলেন। আমার ধারণা এটিতে দেশীয় বিপ্লবীদের রক্ত আর অভিশাপ লেগে আছে। তা যাই হোক, আমার কাজ সম্পূর্ণ। এবার পুলিশ, আইন, আদালতের বিষয়। এই বলে গঙ্গাধর কাকাকে হরিপদবাবুর খুনের অভিযোগে আর গুরুপদবাবুকে খুনের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়ে দ্য রেড স্টারও পুলিশের জিম্মায় দিয়ে তীর্থঙ্কর নিজের কাজ শেষ করলেন। সারা রাত জেগে এমন একটা টান টান উত্তেজনার সাক্ষী থাকতে পেরে নিজেকে বেশ ভাগ্যবানই মনে হচ্ছিল। আমার বারাণসী ভ্রমণ সারা জীবন মনে থাকবে। পরদিন একটু বেলায় আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। সুভাষবাবুই আমাদের স্টেশন অবধি পৌঁছে দিয়ে গেলেন। তাহলে নিশিকান্তবাবু, বেনারসে এসে সংস্কৃতি নিয়ে খুব একটা চর্চা না হলেও রেড স্টারের দর্শন তো হলো। উফ, সে আর বলতে। লাল হিরে যে পৃথিবীতে আছে তাই তো জানা ছিল না মশাই। তবে যাই বলুন, দ্য রেড স্টার দেখে কিন্তু জীবনটা ধন্য হয়ে গেল মশাই। ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে আবছা হতে থাকলো বেনারস। মনে রয়ে গেল কেবল দ্য রেড স্টারের স্মৃতি। আপনারা শুনলেন সৌমেন পালের কলমে দ্য রেড স্টার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন গল্প। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। নমস্কার।